আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সনদের মাধ্যমে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা হবে। সংবিধান সংশোধন কমিটির বৈঠক শেষে আইনমন্ত্রী। গণভোটের রায় কার্যকর না হলে প্রতিরোধের হুঁশিয়ারি। 24-এর অভ্যুত্থান লাগাম টানতে পারেনি দুর্নীতি, পূরণ হয়নি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন। দুর্নীতি, অপরাজনীতি বা শৃঙ্খলা, তারপরে স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 24-এর আন্দোলনের দুর্বার মুহূর্তগুলো এখনো নাড়া দেয় চট্টগ্রামের আহত শিক্ষার্থী। সংকটে বেড়েছে বিদ্যুতের ব্যবহার, বললেন তথ্য উপদেষ্টা। অতিরিক্ত বিল দিয়ে ধারে কাছের বিদ্যুৎ অফিসে যোগাযোগ করার পরামর্শ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জাতীয় সংসদ ভবনে বৈঠক শেষে আইনমন্ত্রী জানিয়েছেন, স্বাক্ষরিত জুলাই সনদকে ধারণ করে বিএনপি নির্বাচনী ইশতেহারের আলোকে সংবিধান সংশোধনের সুপারিশ করবে বিশেষ কমিটি। বলেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করে সাংবিধানিক উপায়ে জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন করা হবে। জুলাই সনদের বাইরে গিয়ে দলের মতাদর্শ চাপিয়ে দেওয়া হবে না বলেও উল্লেখ করেন আইনমন্ত্রী। এর আগে বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে জনপ্রত্যাশা পূরণ হবে। কমিটিতে বিরোধী দল নাম না দিলেও তাদের পরামর্শ গ্রহণ করা হবে। যে কোনো সময় বিরোধী দল পরামর্শ দিতে পারবে বলেও জানান তিনি। সংবিধানের প্রস্তাবনা থেকে তফসিল পর্যন্ত আলোচনা হবে। সরকার জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করতে চায় বলেও জানান সংবিধান সংশোধন সংসদের বিশেষ কমিটির সভাপতি সালাউদ্দিন আহমদ। আজকের বৈঠকে সংবিধান সংশোধন কমিটির কর্মপরিকল্পনা ঠিক করা হয়। যা যা সংশোধনের প্রয়োজন সেই সমস্ত সংশোধনীগুলো আমরা ধারণ করে সেভাবে আমরা রিপোর্ট প্রণয়ন করব। তারপরে বিল যখন আসবে, সংবিধান সংশোধনী বিল পার্লামেন্টে আলোচনা করে আমরা সমঝোতার ভিত্তিতে সেই সংশোধনীটা গ্রহণ করতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, ওনাদের যে 5টা নাম যখন দেবেন তখন এই কমিটির অন্তর্ভুক্ত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা চাই জুলাই সনদকে সামনে রেখে জুলাইয়ের চেতনাকে বাস্তবায়ন করার জন্য, জুলাই সনদের প্রতিটি অনুচ্ছেদকে অক্ষরে অক্ষরে পালন করার জন্য আমরা একটি সংশোধনী প্রস্তাব নিয়ে আসবো এই সংসদে। সংসদ ভবনে সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মূলত এটা আমরা শুরুতেই তাদের কাছে জানতে চেয়েছিলাম যে 17 সদস্যের একটি কমিটি হওয়ার কথা, যেখানে জামায়াত অর্থাৎ বিরোধী দল থেকে 5জন সদস্য থাকবে। যেহেতু তারা নাম দেয়নি এবং বিরোধী দল থেকে জানানো হয়েছে তারা নাম দেওয়ার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে সরকারি দল অর্থাৎ বিশেষ কমিটি এসে যখন সংবাদ সম্মেলন করলেন যে সব শ্রেণী পেশাজীবীর সাথে তারা আলোচনা করবেন, বিশেষজ্ঞ আইনজীবী, গণমাধ্যম অর্থাৎ সব স্টেক হোল্ডারদের সাথে তারা আলোচনা করেই তারা একটা রিপোর্ট করবেন। সেক্ষেত্রে বিরোধী দল যদি আলোচনায় না আসে, সেক্ষেত্রে তারা যে বিরুদ্ধে আন্দোলনের ইতি হয় রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষায়, কিন্তু গতানুগতিক রাজনৈতিক সংস্কৃতিতে প্রত্যাশা অনেকটাই ফিকে হয়ে আসছে। এমনটাই মূল্যায়ন নির্দলীয় জুলাই যোদ্ধাদের। অভ্যুত্থান পরবর্তী 2 বছরের ঘটনা প্রবাহে বিশ্লেষকরা বলছেন, আমূল পরিবর্তনের জন্য এই সময়টা যথেষ্ট নয়। তবে জুলাই পরবর্তী রাজনৈতিক বোধোদয় যে আশা ছিল তার প্রভাব নেই রাজনৈতিক দলগুলোর মাঝে। নাফিসের ঝুলে থাকা শরীরের এই ছবি এখনো জলজলে। কলেজ পড়ুয়া তরুণের রক্তের দাগ কোটি হৃদয়ে আজও অমূল্য। 2 বছর পার হয়েছে, নাফিসের পড়ার টেবিল তেমনই আছে। সাজানো পাঠ্য বইয়ের সাথে পড়ে আছে গল্পের বই, স্কুলের সাফল্য মণ্ডিত স্বীকৃতি। নাফিস আমাকে বলতো যে আম্মু, দেশ পরিবর্তন করতে হলে কাউকে না কাউকে স্যাক্রিফাইস করতে হবে। ছেলে না থাকার জমে থাকা কষ্ট জল হয়ে ঝরে কেবল মায়ের চোখ থেকে। ছাত্র জনতার উপর গুলির বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়াতে চেয়েছিল নাফিস। আশা করেছিল বিজয়ের পর পরিবর্তন হবে রাষ্ট্র কাঠামোর। কারে ফাঁসি দিছে যে দেশের নেই, যারা দেশে আছে কি দিল 3 বছর 5 বছর। তো স্বজন হারা মানুষে একটা বিচার দেখলো আশাবাদী হইতো যে না একটা বিচার দেখতে পারছি আমরা। ওরা যেই দেশ চেয়েছিল সেই দেশ আমার কাছে মনে হয় না। জুলাই আন্দোলনের পুরোটা সময় উত্তরার এই অঞ্চল ছিল বলতে গেলে ছাত্র জনতার নিয়ন্ত্রণে। অভ্যুত্থানের একেবারে শেষ দিন 5 আগস্ট সকালে আশপাশের বিভিন্ন অলিগলি থেকে জনতার ঢল এসে পরিণত হয়। সেই জনসমুদ্রে সামিল হওয়া সাধারণ মানুষের ক্ষোভ কেবলমাত্র গণহত্যার বিরুদ্ধে ছিল না, ছিল রাজনীতির একটি গুণগত পরিবর্তন। গেল 2 বছরে কতটা পূরণ হলো সেই প্রত্যাশা? রক্ত দিছে, রক্ত কি দলের জন্য দিছে, দেশের জন্য দিছে? দেশ কেন বাঁচে না? মানুষের একটা আশা ছিল যে আরো ভালো কিছু পাবে, বা মানুষের যে সমস্যাগুলো, দুর্নীতি, অপরাজনীতি বা শৃঙ্খলা, তারপরে নিয়ম কানুন সবকিছু একটা পরিবর্তন আসবে। মারামারি মারধর চলছে, এনসিপি নেতাকর্মীদের এখানে সেখানে মারামারি চলতেছে। 24-এর গণ আন্দোলনে অংশ নেয়া কলেজ পড়ুয়ারা এখন বিশ্ববিদ্যালয়। এত রক্তের পরও দুর্নীতির শিকল টানতে না পারা, আমলাতান্ত্রিক শাসনে আটকে থাকা গণ অধিকার কিংবা বিচারালয়ের নামমাত্র স্বাধীনতা
পিরাত স্মৃতি জাদুঘর আগামীকাল সকাল 9টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর প্রথম দিন শহীদ পরিবারের জন্য উন্মুক্ত থাকবে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তথ্য জানান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। জানান 6 আগস্ট থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। এই সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান অনলাইনে টিকিট কেটে প্রতিদিন সীমিত সংখ্যক দর্শনার্থী প্রবেশ করতে পারে। বড়দের জন্য টিকিট মূল্য 50 টাকা এবং ছোটদের জন্য 25 টাকা। জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে দুর্নীতির অভিযোগ নিয়ে সংস্কৃতি মন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। প্রধান অতিথি হিসেবে জুলাই স্মৃতি জাদুঘর শুভ উদ্বোধন ঘোষণা করবেন। প্রধান ফলক উন্মোচন, তারপরে জুলাই জাদুঘরের উদ্বোধন শেষে এসে আমাদের আলোচনা সভা, গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং অনলাইন মিডিয়া সবকিছু ওপেন থাকবে। এরপর আমাদের নির্দিষ্ট টাইমে সবার জন্য কাজটি আমরা উন্মুক্ত করে দেবো। 24 আগস্ট চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে ছিল উতাল জনসমুদ্র। রক্তক্ষয়ী সংঘর্ষ, মুহুর্মুহুগুলির মুখেও পিছু না হটে বুক পেতে দেয় ছাত্রজন। নতুন বাঁকনায় আন্দোলন। সারা দেশে আলোচিত হয় নিউ মার্কেট মোড়ের রক্ত ঝরা আন্দোলন। 2 বছর পরও আহত শিক্ষার্থীদের স্মৃতিতে উজ্জ্বল সেদিনের দুঃসহ স্মৃতি। 2024 সালের 4 আগস্ট উত্তাল চট্টগ্রাম মহানগরীর নিউ মার্কেট মোড়। ছাত্র জনতার ঢলে রীতিমতো জনসমুদ্র। তাদের সাথে ছাত্রলীগ নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষ আর মুহুর্মুহু গুলিতে রণক্ষেত্র পুরো এলাকা। সেদিন রাবার বুলেটে আহত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহাতি। তারপরও দমে যাননি। আরেক আন্দোলনকারী আবির বিন জাবেদের গল্পটাও পুলিশের ছোড়া কয়েকটি টিয়ার শেলের আঘাতে প্রায় ঘণ্টাখানেক ছিলেন অন্ধের মতো। গণ অভ্যুত্থানের রক্তঝরা সেসব দিনের স্মৃতি চোখে ভাসে এখনো। তখন আমাদের লক্ষ্য ছিল না আমাদের সামনে যা আছে তাই হবে, আমাদেরকে সাকসেসফুল হতে হবে। যদি আমরা সাকসেসফুল না হই তাহলে আমরা যারা রাজপথে নেমেছি সবার একই পরিণতি হোক। আমাদের পিছে ফিরে আসার কোনো রাস্তা ছিল না। আমার ভাইরা তো মারা গেছে, ওয়াসিম মারা গেছে, হৃদয় মারা গেছে, ফারুক মারা গেছে। আমার জান তো আর বেশি দাম না আসলে। আমার রক্তের বিনিময়ে যদি বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়, যাদের অতিরিক্ত বিদ্যুৎ বিল আসছে তাদের নিকটস্থ বিদ্যুৎ অফিসার অভিযোগ করার আহ্বান জানান তিনি। দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জাহিদুর রহমান আরো বলেন, গ্যাস সংকট আগে থেকেই ছিল। এর মধ্যে এলএনজি টার্মিনাল পুড়ে যাওয়ায় সমস্যা বেড়েছে। জানান সংকট সমাধানে সরকার কাজ করছে। আশ্বাস দেন কয়েকদিনের মধ্যে সংকট সমাধান হবে। শেখ হাসিনা প্রসঙ্গে তিনি বলেন, তার দেশে ফেরার বক্তব্য আস্ফালন ছাড়া আর কিছুই নয়। শেখ হাসিনার সেই সক্ষমতা নেই। আরো বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে সরকার। কোন গণমাধ্যম পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে বলেও জানান তিনি। গ্যাসের সংকটের কারণে বিদ্যুতের চাহিদাও অনেক বেড়ে, এটা আমরা এখন তরল জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র দিয়ে করেও পুরোপুরি সামলে আনা যাচ্ছে না। গ্যাসের যে সংকট আমরা ফেস করছি সেই সংকটটা আশা করি থাকবে না। ঢাকা ও আশেপাশের জেলা সহ বিভিন্ন জায়গায় গ্যাস সংকট, এতে পরিবহন, শিল্প কারখানা ও আবাসিক গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। গাজীপুরের সিএনজি পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। বিপাকে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির চালক। গ্যাসের চাপ কম থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে আবাসিক গ্রাহকদের। প্রভাব পড়েছে শিল্প খাতেও। অনেক শিল্প প্রতিষ্ঠান স্বাভাবিক সক্ষমতার উৎপাদন চালাতে পারছে না। বিপাকে ব্যবসায়ীরা। তো আমরা গ্যাস